আমি অরিত্রের কাছে আসি। অরিত্র নিজেও বারবার বিভিন্ন সময়তে লিখেছেন, সোশ্যাল মাধ্যমে লেখেন, অন্য সময় তো বলে গেছেন, এত কিছুর পরও যে ঘটনাগুলো ঘটার পরে যে কদর্য কুরুচিকর আক্রমণ এখনো পর্যন্ত মেয়েটির এরকম চরম পরিণতির পরও সে আমাদের মধ্যে নেই, তার জন্মদিন, তারপরও আমরা দেখি বেশ কিছু কুরুচিকর আক্রমণ ধেয়ে আসে, বাবা মাকে জাজ করার চেষ্টা করা হয়, রাজনীতির রঙে আপাদমস্তক চুবানোর চেষ্টা করা হয়। সন্দেহ এখনো মানুষের জাগবে না যে আসল নামগুলো এখনো পর্যন্ত আড়াল রয়েছে এত কিছুর পর? অরিত্র, দেখুন, এত বছর ধরে আপনাদের চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে এসেছি, কোনোদিন আপনাদের ধন্যবাদ সেইভাবে দেওয়া হয়নি। প্রত্যেক দিন আপনারা আমাদের জানান, কিন্তু আজকে আমি আপনাকে ধন্যবাদ জানাবো, কারণ 18 মিনিটের যে প্রতিবেদনটি সকালবেলা প্রকাশিত হয়েছে আপনাদের চ্যানেলে, এই প্রথম বোধহয় একটি ভিডিও আমি একটানা দেখতে পারিনি। মানে এত কষ্ট হচ্ছিল যে প্রথম 2-3 মিনিটের পর আর আমি বুঝতে পারছিলাম না কিভাবে দেখব। সেখানে আপনি আপনার সাহসিকতাকে কুর্নিশ, ধন্যবাদ, কৃতজ্ঞতা কি বলা উচিত সঠিক শব্দটা খুঁজে পাচ্ছি না, যে আপনি যেভাবে গেছেন এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে এবং পুরোটা যেভাবে দেখিয়েছেন, এটার জন্য বিশেষ বোধহয় কোনো সাহস ঈশ্বর আপনাকে দিয়েছে, সেজন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। দেখুন, একজন সন্তানকে 10 মাস লড়াই করে একজন মা জন্ম দেন এবং কোনো রকম তার কোনো রোগ নেই, অসুস্থতা নেই, একটা সুস্থ স্বাভাবিক মানুষ, পড়াশোনা করেছেন, কাজ করতে গেছেন, একটা সরকারি প্রতিষ্ঠানে তাকে কাজের জন্য পাঠানো হয়েছে এবং কোনো রকম কোনো সমস্যা নেই। আউট অফ নো হোয়ার আনপ্রেসিডেন্টেডভাবে একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ মরে গেলেন, একটি পরিবার সন্তানহারা হলেন এবং গ্রিভিয়াস একটা ঘটনার মধ্যে দিয়ে সন্তানহারা হলেন। পৃথিবীর কোনো টাকা পয়সা, ক্ষমতা, বক্তব্য কোনো কিছু দিয়েই এই মায়ের দুঃখ যন্ত্রণা আমরা কোনোদিন মেটাতে পারবো না। এবং আজকের এই জন্মদিনের দিনটা, আজকে তার মৃত্যুর পরে, এই পৈশাচিক মৃত্যুর পরে তার প্রথম জন্মের দিবস পালন করা হচ্ছে এবং হয়তো 1-2 বছর পরে হয়তো আমাদের মিডিয়ার আলোচনার মধ্যে থাকবে না, অভয়ার নাম হয়তো এই কোট আনকোট ট্রেন্ড হ্যাশট্যাগের মধ্যে থেকে চলে যাবে, কিন্তু এই মায়ের কোল এবং আজকের এই অন্ধকারময় জন্মদিন চিরজীবনের জন্যে তার পরিবারের সঙ্গী হয়ে থাকবে, এটা কোনোদিন মুছবে না। এবং আপনি যে কুরুচিকর মন্তব্যগুলোর কথা বলছেন, আপনি ভাবতে পারেন যে একটা এরকম সন্তানহারা পরিবারকে মদন মিত্রর মতো একজন সিনিয়র পলিটিশিয়ান বলছেন যে টাকা নিলে নিন, না হলে ভোটে দাঁড়িয়ে যান, ভোটে হেরে যাবেন, পারবেন না। মানে এটা কত, মানে কি রকম মানসিকতা, কি বলা উচিত এবং কি যে বলা উচিত এই ধরনের মানুষদের আমি বুঝতে পারছি না। মানে এখন প্রশ্নটা হচ্ছে, বারবার কুণাল ঘোষ থেকে শুরু করে এদের একটাই বক্তব্য হচ্ছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম নিয়ে আসছো ভাই, তুমি রাজনীতি করতে এসছো। আমার প্রশ্নটা হচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সবকটা ডিপার্টমেন্ট যিনি চালান তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মুখ্যমন্ত্রীকে না বললেও স্বাস্থ্যমন্ত্রীকে আনসার করতে হবে, কারণ এটা যেভাবে ওনারা এটা এখন এই যে দেখছেন না, খালি ফাঁসি দিয়ে দেওয়ার জন্য হাইকোর্টে চলে যাচ্ছে, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, এর মূল কারণটা হচ্ছে একটা গোড়ার প্রশ্নটা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা। গোড়ার প্রশ্নটা কিন্তু একটাই, আজকে দাঁড়িয়েও আমি দায়িত্বের সাথে বলছি যে এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও এই মুহূর্তে যখন এখানে কথা বলছি, আপনি রাজ্যের সরকারি হাসপাতালগুলো খোঁজ নিয়ে দেখুন, একটা জায়গায় অ্যাডিশনাল কোনো স্টেপ নেওয়া হয়নি। এই যে কটা 10 দফা দাবি নিয়ে কথা বলা হয়েছিল, সেন্ট্রাল রেফারাল সিস্টেম নিয়ে, সিসিটিভি মোতায়েন নিয়ে, একটা রোস্টার রেকর্ড মেনটেন করা নিয়ে, নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে, প্রপার স্কিল্ড এম্পাওয়ারমেন্ট নিয়ে, কোনো কিছু নেই। যে যার মতো হাসপাতালে ঢুকছে, বেরোচ্ছে, হোস্টেলে কে যাচ্ছে না আসছে, কোনো প্রপার সিকিউরিটি নেই। এখনও যেমন ছিল তেরকমই আছে, শুধু মাঝখানটাতে একটা রাজনৈতিক একটা পলিটিক্যাল ড্রামা ক্রিয়েট করে মানুষকে ভুল বোঝানো হলো, একটা অপরাজিতা বিল টেবিল করে দেওয়া হলো, যেই বিলটা 100% টেকনিক্যাল ত্রুটিপূর্ণ, সেই বিল কোনোদিনই পাস হবে না, ইত্যাদি করে মানুষকে সরকার বোঝাতে চাইলো যে দেখো আমি কত দায়বদ্ধ তোমাদের প্রতি। কিন্তু আজ অবধি এই এত বড় ঘটনার পর, হ্যাঁ অভয়াকে আমরা ফিরে পাবো না, হাজার হাজার দিন আলোচনা করলেও ফিরে পাবো না, কিন্তু তারপরে আমি কি শিক্ষা নিলাম এত বড় ঘটনা থেকে? একটা কোনো শিক্ষা গভর্নমেন্ট নেয়নি। যা বলেছিল ওখানে আইএএস মনোজ পান দাঁড়িয়ে বলেছিলেন অক্টোবরের মধ্যে, নভেম্বরের মধ্যে পাইলট প্রজেক্ট রান হয়ে যাবে রেফারেল সিস্টেমের, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখনও রেফারেন্সের জন্য এমএলএ এমপির দোরগোড়ায় গরিব মধ্যবিত্তরা গিয়ে ঘুরছেন, স্যার একটু লিখে দেবেন চিঠিটা, আমার বাড়ির এই ব্যক্তিকে ভর্তি করতে হবে। এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে সরকার নিজের
দায় ঝেড়ে ফেলার জন্যে আসলে ক্রাইম আমরা আটকাতে পারবো না, ক্রাইম একটা সমাজের অংশ, কিন্তু যেটা আমাদের আটকানো উচিত বা ছিল বা এখনও আছে সেটা সরকার দেখছে না, সেটা সরকারি কর্মচারীদের ওয়ার্ক প্লেস সেফটি। আপনাকে মাথায় রাখতে হবে সুপ্রিম কোর্ট যে মামলাটা নিয়েছে, যেটা নিয়ে কথায় কথায় সুপ্রিম কোর্ট বলেন, সেই মামলার হেডিং থেকেই বলা আছে যে মহিলাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে আমরা প্রশ্ন করছি। সেই কর্মক্ষেত্রে নিরাপত্তা আজ পর্যন্ত অ্যাডিশনাল একটা স্টেপ নেওয়া হয়নি, উল্টে মাঝখানে নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল যে মেয়েদের রাত্রেবেলা দরকার, আমরা কাজই দরকার নেই। এবং আমার তো এখানেই প্রশ্ন যে এরপর সত্যি সত্যি কোন আশা ভরসায় কেউ সরকারি অফিসে চাকরি করতে যাবেন বা কেউ কোথাও পড়াতে যাবেন, সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি হাসপাতাল, এমনও প্রশ্ন উঠবে না তো যে এরপরে নবান্নটাও সিকিউরড কি? নবান্নতেও কি কারোর বাবা মা নিশ্চিন্তে তার মেয়েকে চাকরি করতে ছেড়ে দিতে পারবে? অনেকগুলো প্রশ্ন ওঠে। অরিত্র বলছিলেন যে আমার কথা, যে ঈশ্বর নিশ্চয়ই আমাকে প্রচুর সাহস দিয়েছেন, নাহলে আমি বাড়িতে অতক্ষণ ধরে এই ইন্টারভিউ বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখা হয়তো সম্ভব হতো না। সত্যিই তাই, প্রত্যেক মুহূর্তে হাত কেঁপেছে, প্রত্যেক মুহূর্তে পা কেঁপেছে। বিভিন্ন সময় প্রশ্ন করার ক্ষেত্রে আপনারা যারা দেখছেন সকাল থেকে, আমিও ভেবে পাচ্ছিলাম না যে কি বলবো এরপর। আর ঘটনা এটা বিশেষত সেই সময় যখন অভয়ার ড্রেসিং টেবিলটা তার মা খুলতে বলেন, এখনো পর্যন্ত ব্যবহার করা চিরুনি রয়েছে আর সমস্ত নতুন প্রসাধনী সামগ্রী কিনে রাখা আছে। কারণ যে মেয়েটি সাজগোজ কখনো করেনি, বইয়ের মধ্যে সারা জীবনটা মুখ গুজে কাটিয়ে দিয়েছে, তারও সাজ দিচ্ছে হয়েছিল। দাঁতের জন্য আলাদা করে ব্রেস লাগানো থেকে শুরু করে স্কিন পরিচর্যা থেকে শুরু করে, কারণ নভেম্বরে বিয়ে ছিল। কিছু অংশ যা আমি সাক্ষী থেকেছি, আমি চাইবো যে আমার সঙ্গে আপনারাও সাক্ষী থাকুন। বছরই খুব ভুল না করলে কাকিমা অভয়ার নিজের জীবনকে সাজানোর একটা ভাবনা চিন্তা ছিল, একটা প্ল্যান ছিল। নভেম্বরে বিয়ের তারিখ কি ঠিক হয়ে গিয়েছিল? তারিখ ঠিক হয়নি, মাসটা ঠিক হয়ে গেছিল নভেম্বরে। আর এখানে আপনি দেখাচ্ছিলেন, আমি নিজে একবার দেখি, এখানে প্রচুর জিনিসপত্র কিছু কেনাকাটা করে রাখা ছিল। হ্যাঁ, একবার দেখবো এটা খুলে, একটু দেখাবেন? আমার মেয়ে কোনোদিন সাজতো না, এত সাজের জিনিসপত্র সব ওর নিজেরই ছিল। স্কিন কেয়ার করতে হবে, সেদিন রাতেও লিখে গেছিল স্কিন কেয়ার করতে হবে, এখন থেকে বিয়েটা ভালোভাবে করতে হবে, এমডিতে গোল্ড মেডেল পেতে হবে, এগুলো সেদিন রাতেও লিখে গেছিল। আগের সপ্তাহে গিয়ে চুলটা হেয়ার কাট করে এসেছিল ৬,০০০ টাকা দিয়ে, এসে কত খুশি হয়েছিল। তারপর দাঁত ব্রেস করেছিল, বলে মা আমি আগে দাঁত লুকিয়ে হাসতাম, এখন আমি দাঁত খুলে হাসি। সামনের দাঁতটা একটু উঁচু ছিল সেই জন্য। হ্যাঁ, দাঁতটা একটু ফাঁকা হয়ে যাচ্ছিল, তারপরে ঠিক হয়ে গেছিল। বলতো আমাকে মা আমি এখন দাঁত খুলে হাসি। চুলটা হেয়ার কাট করে এসে মা দেখো আমাকে কত সুন্দর লাগছে না। এখানে আমি সবই দেখছি এখনো পর্যন্ত। আমি সত্যি দেখাতে চাইবো, আমার নিজেরই আমার হাত কাঁপছে ইনফ্যাক্ট দেখানোর জন্য। এগুলো সমস্ত সিল্ড প্যাক, মানে কিচ্ছু খোলা হয়নি। নিজে একদমই সাজগোজ করতো না, মানে শুধুমাত্র টাইম পেতো না, পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকতো এবং পেশেন্টদের জন্য এত মানে পাগল। বাড়িতে এসে হসপিটাল থেকে পেশেন্ট ওর কি কেমন আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।